আচ্ছা, আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্য কমিটির অফিস সেক্রেটারি নাসিরুদ্দিন মীর সাহেব, প্রার্থী আমাদের শাহরিয়ার ভাই, আমাদের রাজ্য কমিটির সদস্য, আপনাদের ভূমিপুত্র, আপনার এলাকার অ্যাডভোকেট সাবির সাহেব আছেন, আমাদের আবুল হাসান ভাই আছেন, যারা আছেন নেতৃত্বরা আছেন। আমাদের এর কমিটির পক্ষ থেকে অনুরোধ করবো একটু বরণ আপনারা দায়িত্ব নিয়ে করে নিন। সময় স্বল্প, আমরা কেন উপস্থিত হয়েছি কম বেশি সবাই জানি। আগামী মে মাসের 20 তারিখে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ চলছে সারা দেশে, সেকেন্ড ফেজের ইলেকশন অলরেডি হয়ে গেছে, 7 তারিখে থার্ড ফেজ আছে, ইলেকশন চলতে থাকবে। 20 তারিখে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। এই শ্রীরামপুরের 16 লক্ষের অধিক ভোটাররা তাদের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ যার মাধ্যমে পার্লামেন্টে তুলে সমস্যা সমাধানের কথা বলবে, তাকে এই 16 লক্ষের অধিক ভোটাররা, যাদের সংখ্যাগরিষ্ঠ ভোটার যাকে চাইবে, তিনি পার্লামেন্টে যাবেন। ইতিপূর্বে আমরা যাকে বিদায়ী এমপি আমরা বলছি, বর্তমান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন, দুঃখের বিষয় তিনি শুধুমাত্র ভোটের সময় এসে ভোট চেয়েছেন, আমাদের কথা কিছু বলেননি। উপরন্তু আমরা কি দেখেছি, একটা এমপি কোটায় 1 বছরে এমপি ল্যাডে এমপির পক্ষ থেকে ডেভেলপমেন্ট করার জন্য 5 কোটি টাকা আসে, 5 বছরে 25 কোটি টাকা। উনি 3 বারের এমপি, তাহলে কত টাকা আসে ওনার হাতে? 75 কোটি টাকা ওনার মাধ্যমে খরচ হওয়ার কথা ছিল। সেই 75 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছে, সৎ সাহস থাকলে মমতা ব্যানার্জির দলের এমপি শ্বেতপত্র প্রকাশ করে জনমানুষে দেখাক, তাহলে দেখা যাবে কতটা কাটমানি খেয়েছে আর কতটা খরচ করেছে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বারবার ভোট দিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের অভাব অভিযোগ, আপনাদের চাওয়া পাওয়া, এখানে রেল মানচিত্রে ঠিকঠাকভাবে শ্রীরামপুর, ফুরপুরা শরীফ, ডুমজুর, ঈশানগরীকে যুক্ত করা তো দূরের কথা, এখানকার কৃষকদের সমস্যার কথা, এখানকার শ্রমজীবী মানুষের সমস্যার কথা, এখানকার খেটে খাওয়া মানুষের সমস্যার কথা, সরকারি কর্মচারীদের সমস্যার কথা, এক কথাই আমরা জনগণ আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান হওয়ার জন্য যাকে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম, সে আমাদের কথা ভাবলো না, সে নিজের কাজে ব্যস্ত থাকলো, আর অপদার্থর কাজ না করে অপদার্থটা উপরাষ্ট্রপতিকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দিল। কিসের জন্য পাঠিয়েছিলাম আর কি করলো? পাঠিয়েছিলাম আমি কৃষক, আমার সমস্যা দূরীকরণের জন্য। দেশের যেখানে আইন তৈরি হচ্ছে, আমার জনপ্রতিনিধি, আমি কৃষক, আমার হয়ে কথা বলবে, আমি কৃষক, আমার মাসিক গড় আয় বাড়ার কথা বলবে। তার পরিপ্রেক্ষিতে কি দেখলাম, কৃষকদের বিরুদ্ধে যখন এই শুভেন্দু অধিকারীর জুমলাবাজের সরকার, এই দিলীপ ঘোষদের বিভাজনের সরকার যখন তার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো, বিলের বিরোধিতা তো দূরের কথা, তার বকলমে সাপোর্ট করলো এই কি নাম গো, তার ভুলে যাচ্ছি, কল্যাণ ব্যানার্জি মহাশয়। পাঠালাম কৃষকের ভোটে, যে কৃষক এই হাতের এটা নাই, হ্যালো 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 হ্যালো, পাঠালাম কৃষকদের ভোটে, কৃষকদের সমস্যা সমাধানের জন্য কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো। আর কি দেখলাম, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল, এই কৃষি বিলের জন্য আমরা আন্দোলন করছিলাম, এই তৃণমূল, এই কল্যাণ বাবুরা তখন কৃষকদের পক্ষ নেয়নি, বরঞ্চ বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কৃষকরা যখন সারা ভারতবর্ষে বন্ধ ডেকেছিল, বিজেপি সরকারের বিপক্ষে ডাক দিয়ে ভারত বন্ধ যখন ডেকেছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ঈশানগরের কৃষকদের জন্য, এই শ্রীরামপুরের কৃষকদের জন্য, পশ্চিমবাংলার কৃষকদের জন্য, ভারতবর্ষের কৃষকদের স্বার্থে যখন বন্ধকে সংহতি জানিয়ে যখন পশ্চিম বাংলাতে বন্ধ করার জন্য রাস্তায় নেমেছিল, এই কল্যাণ বাবুর দলের লোকেরা তখন কৃষকদের উপর আক্রমণ করেছিল, আইএসএফ এর উপর আক্রমণ করেছিল। লড়াইটা ছিল আমাদের, আন্দোলনটা ছিল আমাদের শুভেন্দু অধিকারীদের বিজেপির সরকারের বিরুদ্ধে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, এই কল্যাণ বাবুরা ওই দিনকে বন্ধকে সফল হতে দিল না কেন? ভাবতে হবে আমাদেরকে। না না, সবার স্বাধীনতা আছে। তো আমাদের লাভ তো দূরের কথা, আমার বিরোধিতা করেছে।
তাই এই ইছানগরীর মানুষজনদের বলবো, ইছানগরীর কৃষকদেরকে বলবো, আপনারা উঠুন, জাগ্রত হন। আপনার ভোটটা ভাগাভাগি করবেন না, এই বিজেমূলের পক্ষে দেবেন না। আপনার মূল্যবান ভোট খামচিহ্নে দিয়ে আমাদের শাহরিয়ার ভাইকে, আমাদের শাহরিয়ার ভাইদেরকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে কথা বলবে, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে, অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে, নিপীড়িত মানুষের হয়ে কথা বলবে। আপনারা দিতে পারছেন না, এগুলো বলে দেওয়া হলো তো, এখানে স্টেজে আছে, সবটা পড়িয়ে দিতে পারছো না? হ্যালো হ্যালো ভাই, একটু গন্ডগোল করছে কেন গো? অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বলার লোকের অভাব। বছরে আসবে, বছর যাবে, ভোটের সময় আসবে, আপনার হয়ে অনেক কথা বলবে, কিন্তু আপনার সন্তানটা যেই প্রাইমারি স্কুলে গিয়ে, যেই আপার প্রাইমারিতে গিয়ে, যে হাই স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করছে, সেখানে টিচার নাই, আপনার হয়ে কথা বলার লোক পাওয়া যাচ্ছে না। তাই বলবো বন্ধু, গতকালকে একটা পোস্ট হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন, জানিয়ে দিই। আজ বীরভূম জেলাতে একটা স্কুলে শিক্ষকের অভাবের জন্য সেই স্কুল কর্তৃপক্ষ ক্লাস 11-এ ভর্তি নেবে না বলে এই মর্মে তারা নোটিশ দিয়েছে। ক্ষতিটা কার হচ্ছে? অভিষেক ব্যানার্জির হচ্ছে? হয় না। কল্যাণ বাবুদের হয় না, এখানকার এমএলএর হয় না। কারণ এদের পরিবারের যে সন্তানগুলো আছে সবকটাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর চটে যারা বসে আছেন, ইনকিলাব জিন্দাবাদ যারা বলছেন, অমুক দাদা জিন্দাবাদ, অমুক দিদি জিন্দাবাদ, তাদের সন্তানগুলোই কিন্তু সরকারি স্কুলে যায়। আজকে ভর্তি বন্ধ হয়েছে, কালকে স্কুল বন্ধ হবে। আপনার ছেলেগুলো কোথায় পড়বে? তার হয়ে সওয়াল কে করবে? তার হয়ে সওয়াল করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানোর জন্য, স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষক ছাত্র রেশিও নাই, রেশিও মেনটেন করার জন্য আগামী দিনে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে চিৎকার করার জন্য শাহরিয়ার ভাইকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনাদের কণ্ঠ হয়ে কথা বলবে। বলছে কি হ্যাটট্রিক করেছে, আবার করবে। কিন্তু অপদার্থটাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আমাদের কটা কথা বলেছে অপদার্থটা পার্লামেন্টে গিয়ে? খোঁজ নিয়ে বলুন। উনি পার্লামেন্ট টিভি হয়, পার্লামেন্টের মধ্যে কোন এমপি কোন বিষয়ে কথা বলছেন সমস্ত ডেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে পাওয়া যায়। ওনাকে বলুন, তার দলের নেতৃত্বদেরকে বলুন, এখানে যারা আছেন তাদেরকে বলুন যে কল্যাণবাবু 3 বারের এমপি, পার্লামেন্টে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা, এই জগৎবল্লভপুর বিধানসভার মানুষের কথা, শ্রীরামপুরের মানুষের কথা, আপনার জাঙ্গিপাড়ার মানুষের কথা, ফুলপুরা শরীফের মানুষের কথা, কটা কথা পার্লামেন্টে বলেছে তার ভিডিও দেখাতে বলুন, দেখবেন পাবেন না। কিন্তু অপদার্থটা গিয়ে উপরাষ্ট্রপতিকে গিয়ে মিমিক্রি করছে, সেটা কিন্তু দেখা যাবে। এই অপদার্থের কাজ নয়। আপনাদেরকে জানতে হবে একটা এমপির কাজ কি। সর্বপ্রথম এমপির কাজটা আপনাদেরকে জানতে হবে। একটা এমপির সর্বপ্রথম কাজ হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলোকে নোটিশ করা। যেমন অভাব অভিযোগের জন্য বলতে পারি, এখানকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গিয়েছে। এখান থেকে হেভি ট্রিটমেন্ট নিতে হলে কলকাতায় ছুটে যেতে হয়। এখানকার স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে, এটা পার্লামেন্টে বলা। এখানকার যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নয়, সেই যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের জন্য পার্লামেন্টে বলতে হবে। ফুরফুরা শরীফকে রেলের মানচিত্রে দেওয়ার জন্য 3টে রুট হলেও কিন্তু সেই রুটে কেন ট্রেন চলছে না বা সেই রুট তৈরি হচ্ছে না কেন? একজন এমপি হিসাবে সেটা পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা দরকার, সে করছে না। শ্রীরামপুর লোকসভার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে কেন ইনকাম করছে? এই কৃষকদের মাসিক গড়াই বেড়ে যাতে 15,000-এর ঊর্ধ্বে ওঠে, তার আওয়াজ তুলতে হবে। সে কথা এই অপদার্থ গিয়ে পার্লামেন্টে বলছে না। সেখানে গিয়ে চাটুকারিতা করার জন্য কে কখনো পার্লামেন্টের মধ্যে, কখনো পার্লামেন্টের বাইরে খিচমেরি ফটো করছে। সময় বুঝিয়ে দেবে, এখানকার কৃষকরা বুঝিয়ে দেবে, এখানকার সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। এবার পার্লামেন্টের মধ্যে আর যে ফটো তুলতে হবে না, পার্লামেন্টের বাইরে বসে থাকবে। আর পার্লামেন্টে গিয়ে আমাদের শাহরিয়ার মল্লিক ভাই জনগণের কণ্ঠ হয়ে জনগণের কথা বলবে। আপনারা একটু ভাবুন, কৃষক বন্ধুরা, এখানে তো অনেক কৃষক বন্ধুরা আছেন, ডেলেবার আছেন,
আজকে আমাদের শ্রম চুরি হচ্ছে, আমাদেরকে বেশি খাটতে হচ্ছে, আমরা আমাদের ন্যূনতম মজুরি পাচ্ছি না। সে বরঞ্চ শ্রম চুরি করার জন্য এই কৃষকদের বিরুদ্ধে বা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে বিলগুলো আসছে বকলমে তাদেরকে সহযোগিতা করছে। এরা ভয় দেখিয়ে সিএ এর নামে ভোট লুট করছে। পার্লামেন্ট থেকে যখন সিএ এর পক্ষে বিল পাস হলো তখন এদেরকে কোনো কথা বলতে দেখতে পাওয়া যায়নি। তাই আজকে সময় এসেছে মানুষ ঐক্যবদ্ধ হন, মানুষ জাগ্রত হন। মানুষে যারা বিভাজনের চেষ্টা করছে, যেমন বিজেপি তাদেরকে পরাস্ত করতে হবে, ঠিক একইভাবে বিজেপিকে যারা যোগ্য সাথ দিয়ে বাংলায় রেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে একইভাবে পরাস্ত করতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনারা বলুন তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে এমন একটা ইস্যুর কথা বলুন যে ইস্যুটাকে সামনে রেখে ভোট চাইবে। শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখানো ছাড়া অন্য কোনো ইস্যু এদের কাছে নাই ভোট চাও। এই বিজেপি হিসেবে ভয় দেখিয়ে রাজ্যতে বিজেপিকে ডেকে নিয়ে এসেছিল এই তৃণমূল। 2021 সালে একইভাবে বাইনারির পলিটিক্স তৈরি করে বিজেপি তৃণমূলের বাইনারি করে বিজেপি নাকি ক্ষমতায় এসে যাবে এই বলে 77টা এমএলএ তৈরি করে আপনার ঘরের কাছে আপনার পাড়ার মধ্যে হাজির করে দিয়েছে। এখনো যদি সজাগ না হয়, এখনো যদি সচেতন না হন, এই বিজেপিকে হারাতে হবে। এই বিজেপি তৃণমূলকে হারাবার জন্য এখনো যদি জাগ্রত না হন তাহলে আগামী দিনে এই 2024 পার করলে দেখবেন আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই এখনো ঘরের বাইরে আছে। আরে বন্ধুগণ আপনাদের বলবো, আমি আস্তে আস্তে বিজেপির দুটো মিটিং দেখছিলাম, দুটো মিটিং হচ্ছিল বিজেপির। খারাপ ভাবে নেবেন না, আমি কোনো দলকে ছোট করছি না। বিজেপির অবস্থা এতই খারাপ, সেখানে 30 থেকে 40টার বেশি দু জায়গায় লোক দেখতে পেলাম না। আপনাদেরকে ভয় দেখাবে তৃণমূল, আপনাদের ভোটটা নেবে বলে রাতের অন্ধকারে আমার তৃণমূলের বন্ধুরাই বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে আপনাদেরকে ভয় দেখাতে পারে। সেই ভয় পাবেন না। আপনারা জাগ্রত হন, আপনারা প্রস্তুত নেন। যে সরকার 2014 সালের আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দিনের শেষে দেখছি আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। বাংলার 100 দিনের শ্রমজীবী মানুষের টাকা আটকে রেখেছে এই অপদার্থ বিজেপি সরকার। তাই 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না তার বিরোধিতা করব। তবে 100 দিনের টাকা আটকেছে বলে তৃণমূলের বন্ধুরা মনে মনে হয়তো এখন আসছে যে ভাইজান আমাদের কথা বলছে, তৃণমূল চুরি করেছে ওই জন্য টাকাটা আটকে আছে। আপনাদের 100 দিনের কাজের আইন কি আপনাদের জানতে হবে। 100 দিনের কাজের আইনটাকে একটু জেনে নিতে হবে। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে এই কাজ নিয়ে কোথাও দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। সেই আইনটাকে কেন্দ্র সরকার বাস্তবায়ন করছে, কিন্তু বন্যা হয়ে গিয়েছিল সেখানেও নাকি 100 দিনের কাজ ওই দিনকে করেছে এই মমতা ব্যানার্জি সরকার। ভাবতে পেরেছেন এরা কি লেভেলের দুর্নীতি করেছে? তবে শিক্ষায় দীক্ষা একটু কম, তো এমন দুর্নীতি করেছে ধরা পড়ে যাচ্ছে। বন্যা হয়েছে ওই দিনকেও নাকি 100 দিনের কাজ হয়েছে, এরা তথ্য দেখিয়েছে। একটা মৌজাতে এত খাল খনন করেছে, সেই মৌজাই খুঁজতে গেলে আর জমি নয়, সব বলছে খাল হয়ে গেছে। মানে এত দেখিয়েছে, এই লেভেলে দুর্নীতি করেছে। কিন্তু যারা দুর্নীতি করেছে তাদেরকে তো জেলের ভাত খাওয়ানো দরকার বিজেপি সরকারকে, কেন্দ্রীয় সরকারকে। তা করেনি, গরিব মানুষের টাকাগুলোকে আটকে রেখে নোংরা রাজনীতি করছে। আমরা বলছি বিজেপি সরকারকে, যদি না পারেন বলুন আমাদেরকে, আমরা ওই দুর্নীতিবাজগুলোকে ধরে এখান থেকে যে সমস্ত ট্রেন দিল্লি যাচ্ছে চালু ডাব্বাই বেঁধে দোলে দিচ্ছে, আপনারা তিহার জেলে রাখুন। না পারলে পারবেন না, আর গরিব মানুষের টাকাগুলো আটকে রেখেছেন, এটা হতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। 100 দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের আজকে সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমাধানের জন্য আগামী দিনে পার্লামেন্টে শাহরিয়ার ভাইকে পাঠাতে হবে। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ এবং টাকাটা যাতে 350 থেকে 400 হয় তার আওয়াজ তুলবে পার্লামেন্টে। আবাস যোজনা নিয়ে আজকে তৃণমূলের বন্ধুরা চারিদিকে একটা নাটক করছে, খুব ফর্ম ফিল আপ করাচ্ছে। আপনাদের এখানে হচ্ছে কি বলতে পারবো না, বাড়িতে বাড়িতে যাচ্ছে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, আর কি বলছে এবার আবাস যোজনাটা তোমাদের দিয়ে দেওয়া হবে না। এই নাটকে পা দেবেন না। ও বেটারা ভোট লুটার জন্য, এই কল্যাণ বাবুরা ভোটকে চুরি করার জন্য নতুন করে নাটক করেছে। এই চোরের দলেরা যারা বাচ্চাদের মিড ডে মিল থেকে কাটিং করে, যারা আপনার বিধবা ভাতা থেকে কাটিং করে, সে নাকি আপনাকে নিঃস্বার্থে বাড়ি দেবে?
এরা কাটমানিখোর, এরা শুধুমাত্র ভোটের বৈতরণীকে পার করার জন্য আপনাদের কাছে নাটক করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের শাহরিয়ার ভাইয়ের পক্ষে এই মে মাসের 20 তারিখে খামচিহ্নে ভোট দিন। পার্লামেন্টে গিয়ে শাহরিয়ার ভাই যে সমস্ত মায়েদের ঘর পাওয়ার দরকার, যে সমস্ত বাপেদের মাথার উপরে চাল নাই, মৌলিক অধিকার এতদিনে হলেও কেন পাচ্ছে না, বলিষ্ঠ কণ্ঠখানে মন্ত্রীর কাছে আওয়াজ তুলবে, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আওয়াজ তুলবে স্পিকার স্যারের মাধ্যমে। এদের ফাঁদে পা দেবেন না। এরা বলছে ফর্ম ফিল আপ করলে ঘর হয়ে যাবে, অত সহজ। আমি আপনাদের বলে যাই, ভাঙড়ও বলেছি, নতুন লিস্ট এখনো বার করেনি। আমি ভাঙড়ের বিধায়ক ওখানে বলেছি যে অপেক্ষা করুন, যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, ওয়েল অ্যান্ড গুড। আর যদি দেখেছেন 4 পাকা বাড়ি, বাড়িতে ফ্রিজ আছে, বাড়িতে 4 চাকা আছে, 2 চাকা আছে, বাড়ি পাওয়ার অনুপযুক্ত কিন্তু তাকে বাড়ি দিয়েছে, তার শুধু ডিটেলসটা নিয়ে নেবেন আর তার কানে কানে একটু খবর পাঠিয়ে দেবেন যে আমাদের বিধায়ক কলকাতা হাইকোর্টে তোমার নামে মামলা করছে, উকিলের জন্য রেডি থাকো। আপনার এখানেও বলে যাচ্ছি, আমরা এখন আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারেন, যেমন আইনি লড়াই, যে মা বাড়ি পেল না সে দলিত হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে মুসলিম হতে পারে, সে উচ্চবর্ণের হতে পারে, যার বাড়ি পাওয়ার যোগ্য, তার পরিবর্তে এই তৃণমূলের দাদাদেরকে, তৃণমূলের দিদিদেরকে 20,000 30,000 কাটমানির বদলে যদি বাড়ি তারা নেয়, তাদের বিরুদ্ধে আইনত লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোর্টে লড়বে এবং আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের জবাব দিই আমাদের শাহরিয়ার ভাই করবে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। দেখুন, একটা এমপির কাজ তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাকে তুলে ধরা, আর গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি একটু আপনাদের জানা দরকার। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যখন আপনারা দেখবেন যে বিলগুলো পাস হয় বা বিলের সংযোজন হয়, অ্যামেন্ডমেন্ট হয়, সেই বিলগুলো জনগণের বিপক্ষে যদি যায়, কঠিনভাবে স্ট্রংলি তাকে অপোজ করবে, আর জনগণের পক্ষে হলে আরও বেশ কিছু থেকে যদি অ্যাড করা যায় তার কথা বলবে। আর একটা কি গুরুত্বপূর্ণ কাজ মনে করি, যেটা আপনাদের আশীর্বাদ দোয়াতে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে সারা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের জন্য বলছি, ইউনিক আইডিয়া শেয়ার করা। ইউনিক আইডিয়া যেটা ওদের মাথায় নাও থাকতে পারে, সেটা আইএসএফ শেয়ার করবে। যেমন আমি পশ্চিমবাংলার বিধানসভাতে আমি স্ট্যান্ডিং এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে যেখানে শেয়ার করেছি, আপনারা জানেন আজকে পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, ফলে কি হচ্ছে, আমাদের ছেলেদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, আমাদের ছেলেদেরকে শ্রম বেশি দিতে হচ্ছে, কম ইনকাম হচ্ছে। আমরা অল্টারনেটিভ এখানে যাতে ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় এবং সরকার পক্ষে 51% শেয়ার দিয়ে বাকি 49% শেয়ার সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কিভাবে ইন্ডাস্ট্রি করা যায় তার আমরা পরিকল্পনা দিয়েছি। আমরা কি পরিকল্পনা বলেছি, যে আপনারা এখান থেকে যারা আছেন এই ইছানগরীর মানুষেরা আমাকে এক বাক্যে জবাব দেবেন, আপনাদের হেভি ট্রিটমেন্ট নিতে গেলে এই ইছানগরী যে ব্লক হসপিটাল আছে সেখানে গিয়ে পান না আপনাদেরকে ছুটে কলকাতায় যেতে হয়? একটু জোরে বলুন, কেন এখানে পান না? এখানে সেই পরিকাঠামোর অভাব, এখানে পরিকাঠামো গড়ে তুলতে হবে, ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি টাইপের হসপিটাল গড়ে তুলতে হবে, এই দাবি আমাদের। কিন্তু এক্ষুনি তো গড়ে উঠছে না। কিন্তু কি দেখি, এই ইছানগরীর কোনো মা, কোনো বাপ, কোনো দলিত, কোনো আদিবাসী, কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো উচ্চবর্ণের মানুষ, যে কে হোক না কেন, কলকাতায় পিজিতে যখন যায়, এসএসকেএমে যায়, নীলনতনে যায়, মেডিকেলে যায়, চিত্তরঞ্জনে যায়, সেখানে গিয়ে বেড পায় না, বেড না পেয়ে হন্যে হয়ে ঘুরতে হয়। কিন্তু দেখবেন, আমার তো সন্দেহ হয়, এই যে দালালগুলো ওখানে ছাড়া আছে জানেন তো আপনারা, কিছু দালাল আছে, সেই দালালরা 20,000 25,000 30,000 টাকা দিলে নাকি আবার বেড দিয়ে দেয়। এই বেডের টাকা কি মমতা ব্যানার্জির ঘরে যায় নাকি? আমার সন্দেহ হয় হয়তো কালীঘাটে এরও কাঠমানি কালীঘাটে যায়। কারণ মমতা ব্যানার্জি বারবার বলছেন, তার বক্তব্য আমি শুনেছি, তিনি দালাল রোধ নিয়ে খুব চিন্তিত, এই দালালদের রমরমা তিনি খুব চিন্তিত। কিন্তু এই দালালদের রমরমাটাকে তো বন্ধ করতে হবে ভাই, শুধু তো মুখে বলে দিলে হবে না। আপনি তো সরকারে আছেন, আমরা অপোজিশনে, আমরা সমস্যাটা ধরিয়ে দেবো, আপনি সমাধান করবেন, এটা তো সরকারের কাজ। কিন্তু দালাল রোধের জন্য তিনি তাদেরকে কোনো উচ্চবাচ্য করতে দেখলাম না। আমি অপশন দিয়েছিলাম, আমি ইউনিক আইডিয়া দিয়েছিলাম, এখানকার ব্লক হসপিটাল থেকে শুরু করে সাব ডিভিশন হসপিটাল
হসপিটাল থেকে শুরু করে আপনার জেলা হসপিটাল থেকে শুরু করে কলকাতায় যে সমস্ত সরকারি বড় হসপিটালগুলো আছে সব হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। কারণ কটা বেড খালি আছে ওখানে দেওয়া হোক। টোটাল কত বেড? ধরুন আপনি পিজিতে গেলেন, আপনার রুগীকে অ্যাডমিট করতেই হবে, কিন্তু যখন অ্যাডমিট করতে যাচ্ছেন পিজির যারা দায়িত্বশীলেরা আছে কি বলে? বেড নাই। আপনি ভাবছেন সত্যি কথা, আবার দালাল আপনার কাছে ঘুরঘুর করছে 30,000 দাও বেড হয়ে যাবে। আপনি কাচুমাচু করে কান্নাকাটি করলে 25,000 20,000-এ বেড পাচ্ছেন। এই সমস্যাটা সমাধানের জন্য ইউনিক আইডিয়া আমি দিয়েছিলাম সরকারকে যে আসুন এই পিজি হসপিটালের সামনে, জেলা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। কটা বেড আছে লিখুন, কটা আইসিইউ, কটা আইডিইউ, কটা সিসিইউ, কটা ফিমেল ওয়ার্ড, কটা মেল ওয়ার্ড, কটা জেনারেল ওয়ার্ড, টোটাল ওখানে লেখা থাকবে। আর কটা বুক আছে সেখানে ওখানে কম্পিউটারাইজড হবে, ডিজিটাল হবে, সেখানে থাকবে। আপনারা বলুন, আপনারা হাওড়া থেকে ট্রেনে যখন বাড়ি আসতে চান ওই কোন স্টেশনে নামেন? বরগেছিয়া স্টেশনে নামেন। কোথায় কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে আপনারা কি করে জানতে পারেন? দুটো কারণে। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয় কানে শোনেন, আর নালে ডিসপ্লে বোর্ডে। ডিসপ্লে বোর্ডে দেখা দেওয়া থাকে যে আমতা লোকালে আসেন তো নাকি, আমতা লোকাল 18 নম্বরে কি 19 নম্বরে, যাতে দেয় আপনারা গিয়ে আমতা লোকালে চাপেন, এসে বরগেছিয়া স্টেশনে নেমে গেলেন। তো আপনাদের বলছি, যদি ওই ডিসপ্লে বোর্ডে লেখা থাকে সিসিইউ বেড 50টা 45টা ভর্তি আছে আর 5টা তাহলে খালি আছে, কোন দালাল মমতা ব্যানার্জির ছাড়া লোক, কোন ওই কল্যাণ ব্যানার্জিদের হয়তো ছাড়া লোক যদি আপনার কাছ থেকে 20,000 টাকা চাই তাহলে দেবেন তখন? কারণ আপনি প্রতিবাদ করতে পারবেন। ওখানে যে থাকবে তাকে গিয়ে বলবেন, এ দেখো ডিসপ্লে বোর্ডে 50টা বেডের কথা বলা, 45টা বেড ফুলফিল আছে, এখনো 5টা এখনো বেড খালি আছে, আমি এগিয়ে এসেছি, আমাকে আগে দাও। তাহলে দালাল রাজ টোটাল বন্ধ হয়ে যাবে। এই ইউনিক আইডিয়া আমরা যেমন রাজ্য সরকারকে দিচ্ছি, এই ইউনিক আইডিয়া আমাদের মাধ্যমে শারিয়ার ভাইয়ের মাধ্যমে দেশের সরকারকে দিতে চাই। দেশের সরকার সেটা নিয়ে জনগণের সাথে ব্যবহার করবে। এই ধরনের ইউনিক আইডিয়া সেখানে দিতে হবে। আর অপদার্থ 3 বারের এমপি তিনি কি করছেন? উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে। ওই অপদার্থকে পাঠানো কোনো দরকার নেই, অনেক হয়েছে। প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাই অনেক হয়েছে নাটক, দূর নাটক করছে। আপনাদের বলে রাখি, যদি কেউ মনে করেন এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচা দরকার, এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে, এই তৃণমূলের কাটমানির হাত থেকে, এই তৃণমূলের বিধবা ভাতা থেকে কাটিং করার হাত থেকে, আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের অনেকে জানা আছে বা জানা নাই, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে তৃণমূলের কিছু বন্ধু বিধবা ভাতা তুলে খাচ্ছে মায়ের নামে। পঞ্চায়েতগুলোতে গিয়ে খুঁজে নিলে পাবেন, বিধবা ভাতার লিস্ট বার করবেন, ওখানে মিলিয়ে দেখে নেবেন যে কারা কারা বিধবা ভাতা পাচ্ছে। দেখবেন অমুক নেতার বাপ বেঁচে আছে, তার মায়ের নামে বিধবা ভাতা উঠছে, কিন্তু গরিব যে বিধবা মা আমার, সে ভাতা পাচ্ছে না। তাহলে এরা এই নোংরা জায়গায় পৌঁছে গিয়েছে, এদেরকে জবাব দেওয়ার সময় এসেছে। সমব্যথী প্রকল্প বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে। গরিব মানুষের কেউ পরিবারের মারা গেলে শেষকৃত্যের জন্য, দাফন কাফনের জন্য, দাহ করার জন্য 2,000 টাকা সরকারের পক্ষ থেকে আসে। এই তৃণমূলের বন্ধুরা, এই কল্যাণ ব্যানার্জির দলের লোকেরা ওখান থেকেও 500 টাকা কাটিং করে। আমি তথ্য আছে বলেই বলছি, আপনাদের বলে রাখি, এই রেকর্ডিং হচ্ছে, এখানে ইলেকশন কমিশনের লোক বসে আছে। আমি যদি একটা শব্দ ভুল বলি, অভিষেক ব্যানার্জি রেডি আছে পেনের খোঁচায় আমাকে জেল খাটাবে বলে। মমতা ব্যানার্জি রেডি আছে ব্যাটাকে জব্দ করে দেবে আমাকে। বুঝতে পেরেছেন? আমি একটা শব্দ ভুল বলছি না, কারো গায়ে লাগতে পারে, আমার সাথে চ্যালেঞ্জে আসুক, আমি ধরে ধরে দেখিয়ে দেবো কোথায় কোথায় হয়েছে। আমার নামে মামলা হোক, আমি দেখিয়ে দেবো। আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। তাহলে এদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্ত করতে হবে না ভাই? হবে না, হবে না। আমাদের পাড়ায় যিনি বার্ধক্যে উপনীত হয়েছে, সে বার্ধক্য ভাতাটা পাচ্ছে না, যার পাওয়া দরকার পাচ্ছে না। নেতার বাবা বার্ধক্য উপনীত হয়েছে, নেতার পাকা বাড়ি থাকার পরেও নেতার যে অযোগ্য, পাওয়ার যোগ্য নয়, সে বার্ধক্য ভাতাটা পেয়ে যাচ্ছে। আমাদের লড়াইটা ঠিক উল্টো, যার পাওয়ার দরকার সে পাচ্ছে না, তাকে কিভাবে পাইয়ে দেওয়া যায় সেটা আমাদের লড়াই। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো যে আপনারা এদিক ওদিকে না কারো কথাই, কারো ভয়ে
এদিক ওদিকে ভোট দেওয়ার দরকার নাই। আর যে কথা বলছিলাম, আমার অনেক বন্ধুরা ভাবছেন এই তৃণমূলের অন্যায়ের হাত থেকে, এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে বড় ফুলকে ভোট দেবো। তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন, তারা জেগে স্বপ্ন দেখছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবেন শুভেন্দু অধিকারীকে, আর মমতা ব্যানার্জি সেই শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা তুলে দিচ্ছে খাওয়ার জন্য। দিনের শেষে বিজেমূল, এদেরকে কিচ্ছু লাভ হবে না। আপনারা যদি আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আপনাদের সাথে যে অত্যাচার হয়েছে, তার যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে বদলে নিতে চান, চলে যান ভাঙড়ে। ভাঙড়ের যিনি মুকুটবিহীন বাদশা বলে দাবি করত, আরাবুল ইসলাম যে জেলের ভাত খাচ্ছে, আইএসএফ এর পেনের খোঁচাতে খাচ্ছে। আগামী দিনে শওকাত মোল্লাও খাবে, সেটা দেখতে থাকুন, সময় কথা বলবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাকেও জেলের ভাত খাওয়াবো। তো যদি মনে করেন আপনারা এই যে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য জোড়া ফুলকে ভোট, বড় ফুলকে ভোট দেবেন, তাহলে আপনারা দিনে স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন। এ বিজেমূল, এ একে অপরের পরিপূরক। আর কেউ যদি মনে করেন বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেব, সেও কিন্তু দিনের বেলা জেগে স্বপ্ন দেখছেন। আমি আপনাদের বলবো, এরা একে অপরের পরিপূরক। কিছু মিস কল দিয়া এমপি পদপ্রার্থী এদের আছে, ভোটে জিতলে তারা কোন দিকে যাবে এরা ঠিক জানে না। আপনি বলতে পারেন বাকি দলগুলো কি কি? 2019 সালে দেখবেন বিজেপি 19টা সিট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। কারা কাটাকুটি করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে নতুন করে বলছি না আমরা। আর আপনারা তথ্য তুলে দেখুন কারা কাটাকাটি করে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল। তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, আপনাদের অনুরোধ করব, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট 2000 টাকা যদি আসে, সেটাও কিন্তু ছাড়বেন না, সেটাও নিয়ে নেবেন। ভোটটা কিন্তু সকাল সকাল উঠে চুপচাপ গিয়ে খামচিহ্নে ভোট দিয়ে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে। কৃষকদের বিরুদ্ধে থেকে শুরু করে একের পর এক যখন জনবিরোধী বিল পার্লামেন্ট থেকে পাশ হয়ে যাচ্ছিল, এই কল্যাণ বাবুদের দেখা ছিল না। যখন সিএ এর বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল পাশ হলো, এই কল্যাণ বাবুদেরকে তখন দেখা যায়নি। যখন দেখা যায়নি, আর নতুন করে ভাবার দরকার নাই, আমরা আমাদের লক্ষ্যে পার্লামেন্টে পাঠাবো। ভাই, হাওড়া জেলার মানুষ মনে আছে তো? এখন তো হাওড়া জেলাতে নবান্ন, দেশের রাজ্যের রাজধানী কোথায়? এখন হাওড়া জেলাতে। আপনারা কত ভাগ্যবান আপনাদের জেলাতে। যদিও ওটা তৈরি হয়েছিল কাপড় শিল্প জন্য, বস্ত্র শিল্পের জন্য। মমতা ব্যানার্জি আপনাদেরকে এত ভালোবাসে যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত, যে কষ্ট করে 14 তলায় আপনারা উঠবেন, আপনারা ফুটপাতেই ব্যবসা করুন, কষ্ট আপনাদের করতে হবে না। ওই জন্য আপনাদের জন্য তৈরি হওয়া বিল্ডিংটা কেড়ে নিয়েছে। এর পরিবর্তে বলেছিল 400 কোটি টাকা খরচ করে নুঙ্গি স্টেশনের পাশে আপনাদেরকে এর পরিবর্তে দেবে। খোঁজ নিয়ে দেখুন, ওই শিলান্যাসের পরে নতুন একটা ইট গাঁথেনি। তাহলে আমাদেরকে কত ভালোবাসে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা, যখন নূপুর শর্মা বিজেপির একজন দলের নেত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মমতা ব্যানার্জি তখন বলেছিল এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে প্রতিবাদ করো। হ্যাঁ, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করব। দিল্লিতে গিয়ে প্রতিবাদ করার লোক আমাদের, শাহরিয়ার ভাইকে দিল্লি পাঠাবো, আর আমরা আমাদের এখানে প্রতিবাদ করব। এই জবাব দিতে হবে তো নাকি ভাই? এটা ভুলে গেছেন নাকি? ভুলে যাওয়ার নয়। আর আমরা ভুলে যাচ্ছি না সেই সায়নী ঘোষ মহাশয়কে। এত বড় পদার্থ মহিলা, হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা মানে, সেই শিবলিঙ্গকে নিয়ে এই সায়নী ঘোষ মন্তব্য করেছিল। কিছু হলেই দলের পক্ষ থেকে মুখপত্ররা বলে এটার সাথে দলের সহমত কি সহমত নয় সেটা বলে, কিন্তু সায়নী ঘোষ এতদিন হয়ে গেল শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তার বিষয়ে দলের পক্ষ থেকে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। অর্থাৎ তাহলে দলও কিন্তু শিবলিঙ্গের সম্পর্কে যে মাঝে মন্তব্য করেছে, অশ্লীল মন্তব্য করেছে, এক প্রকার তাহলে তার নীরব থেকে সমর্থন করছে। তাহলে আমরা ধর্মপ্রাণ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাজে মন্তব্য করেছে, যেমন আমরা বিরোধিতা করব, বিজেপির বিরুদ্ধে যেমন ভোট দেবো, ঠিক একইভাবে তৃণমূলের নেত্রী শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আমরা একইভাবে এই সায়নী ঘোষ, এই মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে ভোট করব। কি আওয়াজটা কম হলো কেন? গায়ে লাগছিল নাকি? দুটো কি আমরা প্রতিবাদ জানাবো। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা দেশের গণতান্ত্রিক দেশে আমরা সংবিধান আমাদের
রিলিজিয়াস প্র্যাকটিস করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এর প্র্যাকটিস বা রিলিজিয়ানের উপরে যারা আক্রমণ করছে, সে মুসলিম ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের হতে পারে, যাই হতে পারে, তার বিরোধিতা আমরা স্ট্রংলি করব। তাই বন্ধুগণ, ভুলে যাচ্ছি না ওই দিনের কথা। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের নামকে মমতা ব্যানার্জি যখন খিল্লি করেছিল, সেই দিনের কথা ভুলে যাচ্ছি না। তাই জবাব দেওয়ার সময় এসেছে। একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষে মানুষে বিভেদ লাগাচ্ছে, আর একদিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোটে থাকার জন্য মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে মানুষের মধ্যে এরাও বিভেদ লাগাতে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। এই দুটো শক্তিকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই দুটো শক্তিকে উচ্ছেদ করতে হবে, উচ্ছেদ করে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে, এবং ওখান থেকে যে নীতিগুলো তৈরি হবে সেই নীতিগুলো জনগণের স্বার্থে যাতে হয়, কোনো কর্পোরেটদের সাথে না হয়, সেই জন্যই কথা বলবে। আপনাদেরকে অনেকে বলতে পারে যে একটা দিয়ে কি করবে, আপনারা শুধু একটা কথাই বলবেন, পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই ছুঁচোবাজি গিয়েছে। সেটা শুভেন্দু অধিকারীও বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি আর অভিষেক বাবুর তো ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা ছুঁচোবাজিতেই। আর দু চারটে যদি আমার সাথে থাকতো, কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে ইনকলাব, আমাকে জিন্দাবাদ বলতে ওখানে। আর বিধানসভা টিভি নাই, আমি কি করছি, ঘুমাচ্ছি কি ওখানে কি বলছি, সেই টিভিটাও নাই। তবে আগামী দিনে হবে। 2026 আসছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে বাইনারি 2021-এ কি করেছিলাম, কি করলে ভালো হয়। তো বলবো আপনাদের সুযোগ এসেছে, আমরা আমাদের হাতকে শক্ত করি। আমাদের হাত শক্ত মানে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাই। একদিকে 242টা 542টা থাকবে, আর শাহরিয়ার ভাই একদিকে থাকবে। ওই একাই মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারটা বুঝে নিতে পারবে, সেখানে লড়াই করতে পারবে। এদের মতো দুর্নীতিগ্রস্ত নয় তো, এদের মতো মিস কল দিয়া এমপি নয় তো। মিস কল দিয়া এমপি কেন বললাম প্রার্থী, আপনাদের বলে রাখি, বারবার একটা কথা তৃণমূলের পক্ষ থেকে আসছে, নাকি আমরা কেন একটা দলকে সুযোগ করে দিচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, তৃণমূলের বন্ধুরাও যদি শুনতে চান এই কথাটা শুনুন, রেকর্ড করুন, মমতা ব্যানার্জির কাছে পাঠান। এখনো তো 4টে ফেজের ইলেকশন না 5টা ফেজের ইলেকশন বাকি আছে না, 5টা ফেজের ইলেকশন এখনো বাকি আছে। আমরা যা প্রার্থী বাকি আছে সব তুলে নেব, শ্রীরামপুর থেকেও প্রার্থী তুলে নেব। মমতা ব্যানার্জিকে একটা লিখিত দিতে হবে, 42টা যে প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছে, ভোটে জেতার পরে একটা অন্য দলে যাবে না। এটা লিখিত দিক মমতা ব্যানার্জি, 10 টাকা কি 50 টাকা কি 100 টাকা স্ট্যাম্প পেপারে সব প্রার্থী আমরা তুলে নেব। আমরা বরঞ্চ মমতা ব্যানার্জির হয়ে ভোট চাইবো, মমতা ব্যানার্জির হয়ে আমি ক্যাম্পেইন করবো যে সব ভোট তৃণমূলকে দাও। কিন্তু আগে ওটা মমতা ব্যানার্জিকে লিখে দিতে হবে। শর্ত আমার একটাই, পার্টির পক্ষ থেকে একটাই শর্ত থাকবে, যদি একটাও যাবেই মিলিয়ে নেবেন আপনারা, যদি একটাও যায় তাহলে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা ভেঙে দিয়ে তিনি পদত্যাগ করে নতুন করে বাংলাতে ভোট করার দায়িত্ব নেবে। পারবে? মনে হয় মমতা ব্যানার্জির নিজের পরিবারের প্রতি কনফিডেন্স আছে? আমি পারিবারিক বিষয়ে ব্যক্তিগত আক্রমণে যাব না, আমি আক্রমণ ব্যক্তিগত করি না। কারণ অভিষেক ব্যানার্জির যখন জন্ম নিয়ে অনেক কথা হয় আমি বিরোধিতা করেছিলাম, এক প্রকার অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলেছিলাম। আমাদের অভিষেক বাবুর কোথায় জন্ম সেটা আমাদের দেখার বিষয় নয়। অভিষেক বাবুর পিসি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিল মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দলিতদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আদিবাসীদের জল জমি জঙ্গলকে উদ্ধার করে দেবো, রাজ্যে 6 মাসের মধ্যে শিল্প এনে দেবো, সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করে দেবো, শূন্য পদগুলো পূরণ হবে। এই 13 বছর পার হয়ে যাওয়ার পরও অপদার্থ মুখ্যমন্ত্রী পারেনি, সেটা অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা জবাবদিহি করব, মমতা ব্যানার্জির কাছ থেকে জবাবদিহি করব। তার কোথায় জন্ম হচ্ছে সেটা আমাদের জানার বিষয় নয়, আমরা ব্যক্তিগত কিন্তু আক্রমণে যাই না। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে 2021 সালে নন্দীগ্রামে নাকি তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, তার পায়ে আক্রমণ করেছিল, তিনি মরে যেতে পারতেন, পায়ে প্লাস্টার করে তিনি ভোটটা চাইলেন, ভোটের রেজাল্ট হয়ে গেল, প্লাস্টার খুলে গেল, সেটাও বলছি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে হামলা করলো সেটাও তো আমাদের জানার দরকার একটু ভাই। সেখানে এখনো শাস্তি পেল না ভাই, তাকে চিনতেই পারলাম না। একটা গেল, দ্বিতীয় উনি বললেন, এই উদাহরণগুলো দিচ্ছি, শেষ উদাহরণ দিলে বুঝতে পারবেন। দ্বিতীয় উনি বর্ধমান থেকে ফিরছিলেন, 200 স্পিডে নাকি একটা গাড়ি আসছিল, 200 স্পিডে গাড়ি এসে তেনার এমন অ্যাক্সিডেন্ট হয়ে যেত, উনি টয়োটার গাড়িতে ছিলেন, টয়োটার গাড়ির ড্যাশবোর্ড ভেঙে নাকি উনার মাথায় চলে এসেছে। আপনাদের কথা বলি, দুটো কথা হতে পারে, হয় মমতা ব্যানার্জি অসত্য কথা বলছেন, নাহলে তিনি
ডুপ্লিকেট ফরচুনারে চেপেছিলেন। ভাই আমাদেরও গাড়িতে ছোট বড় গাড়ি আছে, আমরা যতটুকু জানি সামনে থেকে অ্যাক্সিডেন্ট হলে এয়ার ব্যাগ খুলবে, ওই ড্যাশবোর্ড আগে এয়ার ব্যাগ খুলবে, মাথায় লাগার কোনো প্রশ্নই আসে না। তাহলে অসত্য কথা বলছেন, সেটা নিয়েও তিনি অনেক কথা বললেন। কিন্তু 3 নম্বর যেটা আমি মনে করি এটা একদম সত্যই সত্য, ওগুলো অসত্য, এটা সত্য আমার নজরে, যে ওনার কপালটা ফেটে গিয়েছিল, খেয়াল আছে? কপালটা ফেটে গিয়েছিল, খুব দুঃখ আমাকেও লেগেছে, রক্ত নাক দিয়ে গড়িয়ে তিনি পিজি হসপিটালে ট্রিটমেন্ট করলেন। আপনাদের জানিয়ে রাখা দরকার, জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরলে তার সাথে সব সময় মেডিকেল টিম থাকে, মেডিকেল টিম থাকবেই। তাহলে মমতা ব্যানার্জির বাড়ি থেকে পিজি হসপিটাল পর্যন্ত আসলো, একটু মুছে একটা ফার্স্ট এড করতে পারতো না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বলছেন ডাক্তার কি বলছেন ওই বিষয়ে দেখবেন মমতা ব্যানার্জি মুখ খোলে না। ডাক্তার কি বলছেন, পেছন দিক থেকে ধাক্কা দিলে এইটা হয়। তাহলে বলুন পেছন দিক থেকে কে ধাক্কা দিয়েছে? আমার পিএসও তো এখানে দাঁড়িয়ে আছে। তো আমার যদি আমার বাড়ির মধ্যে পিএসও যায় না, স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি মমতা ব্যানার্জির বাড়িতেও পিএসও যায় না। দুটো হতে পারে, পিএসও ধাক্কা মেরেছে বা পিএসও দেখতে পায় না কেউ ধাক্কা মেরেছে। কিন্তু পিএসও যদি না দেখতে পায় কেউ ধাক্কা মেরেছে, তাহলে পিএসও চাকরি থাকবে তো? বাড়ির মধ্যে কে ধাক্কাটা মারলো? নিজের পরিবারের কেউ হতে পারে হয়তো, কিন্তু ওই বিষয়ে উনি মুখ খুললেন না। তাহলে আমার আবার ঘুরে আসেন আবার, যে বাড়ির প্রতি তার কনফিডেন্স নাই, এই 42টাতে কেউ হড়কাবে না, তার কনফিডেন্স আছে। আমি মিস কল মেরে রেখেছি, আপনাদের বলে রাখি, মিস কল ইডি সিবিআই আইটি কেন্দ্রীয় এজেন্সি একবার করে সব ডেকে রেখেছে। এবার দরকার পড়লে ফুল কল করবে, বলে চলাই, না হলে জেলের ভাত খা। তাহলে তাদেরকে ভোটটা দিয়ে আমাদের লাভ কি ভাই? ভোটটা তৃণমূলকে দিয়ে মানে বকলের মতো বিজেপির কাছে চলে যাচ্ছে, এই ভোটটা আমরা দেব না। তাই মিস কল এমপিদেরকেও আমরা ভোট দেব না। মমতা ব্যানার্জি নিজের কনফিডেন্স নাই যখন, সেই প্রার্থীদের ভোট দেওয়ার দরকার নেই। আর আমরা দায়িত্ব নিচ্ছি, শুধু কথা নয়, এ আমাদের শাহরিয়ার ভাইকে আমরা দাঁড় করাচ্ছি। শাহরিয়ার ভাই টোটাল কত সম্পত্তি আছে সব হিসাব আমরা রাজ্য কমিটিতে রাখছি। আপনারা ভোট দিলে, পার্লামেন্টে গেলে প্রতি বছরে বছরে শাহরিয়ার ভাইয়ের হিসাব আমরা নেব। যদি দেখি শাহরিয়ার ভাই হিসাব বহির্ভূত ইনকাম করেছে, আয়ের বহির্ভূত ইনকাম আছে, কোনো কাগজ দেখাতে পারছে না, শাহরিয়ার ভাইকে বলবো টাটা বাই বাই, তুমি দল থেকে চলে যাও দাদা, আপনাকে নিয়ে আমাদের দরকার নাই। আপনি দল করতে এসছে, নিজের অ্যাসেটে বাড়াতেন, এটা আমরা মানবো না। আমি আমার কথা বলছি, আমারও জমা আছে, পঞ্চায়েতে যারা জিতেছে তাদেরও জমা আছে, যারা কন্টেস্ট করেছিল তাদেরও জমা আছে, এটা মাথায় রাখবেন। আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করতে এসেছি, যে দুর্নীতিগ্রস্ত হবে আমরা তাকে দল থেকে বহিষ্কার করব। কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি। মানুষ সুযোগ দিলে কাজ করব, না সুযোগ দিলে যাদেরকে সুযোগ দেবে তাদের মধ্যে কোনো ভুল হলে সেটাকে আমরা ধরিয়ে দেব, এতটুকুই। দলে থাকবে, দলের নাম করে, খামচিহ্নের নাম করে, বড় ভাইজানের নাম নিয়ে আমরা যদি লুটতে আসি, দল তাকে প্রশ্রয় দেবে না। সকলে ভালো থাকবেন। শেষ করছি, শেষ করার আগে আপনাদের একটা কথা বলি। আজকে দুটো মহান ব্যক্তির নাম নেব। একটা হচ্ছে, প্রথমেই বলে রাখি, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বল্প বয়সে জীবন উৎসর্গ করেছে, তার আজকে জন্মদিন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই নির্বাচনী সভা থেকে তার লড়াইকে কুর্নিশ জানাই, তাকে আমরা আজকে স্মরণ করি। আজকে আর এক মহান ব্যক্তির জন্মদিন, তিনার নাম হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়। যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে, তেনার প্রচেষ্টাতে তিনি ভাষাবিদ, আদিবাসী সমাজের যে ল্যাঙ্গুয়েজ আছেন, সাঁওতালি ভাষার যে স্ক্রিপ্ট আছে, অলচিকি লিপির তিনি স্রষ্টা। আজকের এই মঞ্চ থেকে তাকেও আমরা স্মরণ করছি। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। অনেকে অনেক কথা বলবে, অন্য কোনো দলে ভোট দিয়ে ভোটটা ভাগ করার দরকার নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য, শ্রীরামপুরের সব থেকে শক্তিশালী দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটাকে প্রমাণ করার জন্য 4 তারিখ আপনারা অপেক্ষা করুন। আপনাদের ভোট খাম চিহ্নে দিন, আপনাদের ভোট ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নে আসলেই এই শ্রীরামপুর লোকসভাতে এই বিজেমূল তথা এই তৃণমূল আর বিজেপিকে আমরা পরাস্ত করতে পারবো। যারা উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় আমাদেরকে